আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দেবেন না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা চার্লসের সূত্রের যে বাকি পার্টটি থেকে গিয়েছিল সেটি আমরা নিয়ে আলোচনা করব। তো গতকাল আমরা চার্লসের সূত্রের যেসব অংশগুলো কমপ্লিট করেছিলাম সেটা আমাদের ছিল যে সূত্র হয়ে গিয়েছে। আমরা শুরু করেছিলাম যে চার্লসের সূত্র। তো সূত্র কমপ্লিট করলাম, সূত্র এবং ব্যাখ্যা কমপ্লিট করেছি। ব্যাখ্যা বা গাণিতিক রূপ হয়েছে, আমাদের লেখচিত্র কমপ্লিট করেছি। ওকে, লেখচিত্র হয়ে গিয়েছে। তো আজকে আমরা যেটা শুরু করব যে চার্লসের সূত্রের ব্যতিক্রম। ওকে, তাহলে আমরা হেডিং দিচ্ছি যে চার্লসের সূত্রের ব্যতিক্রম। ওকে, তো এই ব্যতিক্রম আমরা একটি প্রশ্নের মাধ্যমে কমপ্লিট করব। যে প্রশ্নটা আমাদের চার্লসের বা এই চার্লসের সূত্র থেকেই প্রমাণ করব। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে চলন্ত সাইকেলের টিউব ফেটে যায় কেন? ওকে, ফেটে যায় কেন? তো এই প্রশ্নের উত্তরটি সাপেক্ষে এই চার্লসের সূত্রের আচ্ছা, এখানে এই ব্যতিক্রম কথাটি বাদ দিয়ে একটা সমস্যা লেখো। ওকে, ব্যতিক্রমটা বাদ দিয়ে দাও, ব্যতিক্রমটা ঠিক চার্লসের সূত্রের উল্টোটা হয়ে যাচ্ছে। ওকে, এটা সমস্যা করো। সমস্যা, যে সাইকেলের টিউব ফেটে যাচ্ছে, এটা একটি সমস্যা। ওকে, তো আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপে কি জেনেছিলাম? যে ভি সমানুপাতি টি, যে আয়তন বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পাবে বা উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে। আর এই ক্ষেত্রে গ্যাসের ভর এবং পি স্থির থাকে, মানে ধ্রুবক। ওকে, ধ্রুবক থাকে। যেমন একটা উদাহরণের সাপেক্ষে তোমাদের চার্লসের সূত্রটি ব্যাখ্যা করার সময় পড়িয়েছিলাম। ধরো এই একটি পাত্রতে নির্দিষ্ট পরিমাণে একটি চাপ রয়েছে, চাপ না বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে। এর মধ্যে গ্যাসের অণুগুলো অবস্থান করেছে। নিচ থেকে যদি তাপ দেওয়া হয় তাহলে গ্যাসের অণুগুলো শক্তিশালী হবে এবং দেওয়ালের মধ্যে তীব্র চাপের সৃষ্টি করবে। অণুগুলো যতটা শক্তিশালী হবে দেওয়ালে তত বেশি চাপ প্রয়োগ করবে। এক সময় কি হবে, এই পাত্রটা ফেটে গ্যাসগুলো বেরিয়ে যাবে। তো ঠিক সেই জিনিসটাই এই সাইকেলের ক্ষেত্রে হয়ে থাকে। চলন্ত সাইকেল, তো চলন্ত সাইকেল হওয়ার জন্য রাস্তার মধ্যে ঘর্ষণ লেগে ওই টিউবটি উত্তপ্ত হয়, মানে উষ্ণতা বৃদ্ধি পায়। আর এই উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য টিউবের মধ্যে যে গ্যাসীয় অণুগুলো থাকে সেগুলো কি হয়, আয়তনে বাড়বার চেষ্টা করে। ওকে, আর আয়তনে বাড়তে গেলে তখন টিউবটি ফেটে যায়। ঠিক এই ব্যাপারটি আমরা এখানে লেখার চেষ্টা করব যে রাস্তার সাথে টিউবের ঘর্ষণের ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। চার্লসের সূত্র অনুসারে উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়। আয়তন কি হবে? আয়তন বৃদ্ধি হবে। এক মিনিট। আয়তন বৃদ্ধি পাবে, যার ফলে সাইকেলের টিউব ফেটে যায়।
টিউব ফেটে যায়, এটি হচ্ছে সমস্যা। তো ব্যতিক্রম নয়, ব্যতিক্রম মানে ঠিক উল্টোটা হবে। ওকে, ব্যতিক্রম আমরা পড়েছিলাম বয়েলের সূত্রে, ব্যতিক্রম পড়েছিলাম চার্লসের সূত্রে, এটা হচ্ছে একটা সমস্যা। এখন আমরা আগে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র দুটোই কমপ্লিট করেছি। তো আজকে ওই দুটো সূত্রকে একত্রিত করে একটি নতুন সূত্র হয়, যাকে আমরা বলি বয়েল ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপ। তো ওই রূপটি নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে তাহলে পয়েন্ট দিচ্ছি, প্রথমত যে বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ, তো সম্মিলিত রূপটির নাম কি? যে চার্লস বা বয়েলের সূত্রের সম্মিলিত রূপ, এটাই হচ্ছে নাম। ওদের দুজনকে একত্রিত করে যে সূত্রটি পাওয়া যাবে সেই সূত্রটিকেই আমরা বলবো বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ। এখন এই যে রূপটি আমরা পাব তাকে ভাষার মাধ্যমে কিভাবে লেখা যায় একটু দেখিয়ে দিচ্ছি। যে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ওকে, এটি হচ্ছে সূত্র। এবারে এই সূত্রটা কিভাবে এসেছে সেটা আমরা ব্যাখ্যার মাধ্যমে জেনে নেব। ওকে, তাহলে পয়েন্ট দেওয়া যাক যে ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যাটি শুরু করার জন্য আমরা এখানে যেসব সংকেতগুলো ব্যবহার করব তাদের নামটা প্রথমত আমরা একটু ধরে নেব। যে ধরি নির্দিষ্ট ভরের। আচ্ছা, এই যে নির্দিষ্ট ভর, তোমাদের এই গ্যাসের মানে এই আচরণটা যখন থেকে শুরু করেছি, বয়েলের সূত্র হোক বা চার্লসের সূত্র হোক, এই নির্দিষ্ট ভর কথাটি বলে আসছি। এই নির্দিষ্ট ভর কেন বলি সেটা আমরা এই ব্যাখ্যার কিছুক্ষণ পরেই আমরা জানব, যে কেন এই নির্দিষ্ট ভর শব্দটা প্রয়োগ করা হয়। ওকে, এখন আমরা এটাকে ব্যাখ্যাটাকে প্রমাণ করি। যে ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাস যে কোনো গ্যাসের টি পরম তাপমাত্রা বা উষ্ণতা লিখতে পারো, তাপমাত্রায় চাপ কি? চাপ হচ্ছে পি ও আয়তন ভি। ওকে, এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে টি হচ্ছে পরম তাপমাত্রা, পি হচ্ছে চাপ এবং ভি হচ্ছে আয়তন। ওকে, তো এই জিনিসটাকে সরাসরি আয়তন ভি, চাপ পি, পরম উষ্ণতা টি এভাবে না লিখে এটা সুন্দর ভাষার মাধ্যমে স্থাপন করা হলো। তাহলে এটা কিসের সম্মিলিত রূপ করছি? বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ। তাই আগে আমরা বয়েলের সূত্রটা লিখে নেব। যে বয়েলের সূত্র হিসাবে এখানে পুরো সূত্রটা লিখব না, শুধু গাণিতিক রূপটাই লিখে নিচ্ছি। বয়েলের গাণিতিক রূপ কি ছিল? ভি সমানুপাতি 1/p। আর তখন কি স্থির ছিল? যে গ্যাসের ভর ও টি স্থির ছিল এই দুইজন। ওকে, আচ্ছা, তাহলে চার্লসের সূত্র কি? চার্লসের সূত্রটি হয়ে যাবে ভি সমানুপাতি টি। ওকে, আচ্ছা, এখানে ধ্রুবক কে? গ্যাসের ভর ও পি, এটা হচ্ছে ধ্রুবক বা স্থির লিখতে পারি।
আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম ক্ষেত্রে ভর এবং টি স্থির, দ্বিতীয় ক্ষেত্রে ভর এবং পি স্থির, দুই ক্ষেত্রে ভর কিন্তু ধ্রুবক। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকে বা একবার পরীক্ষাতে এসেও ছিল, যেটা তোমাদের টোল এর মাধ্যমে তোমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা ওখানে দেখতে পারো বা ওখান থেকে বা তোমরা টেলিগ্রাম গ্রুপেও দেখতে পারো, ওখানেও দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখানে দেখো বয়েল ও চার্লস দুই ক্ষেত্রেই গ্যাসের ভর ধ্রুবক। তাহলে যদি জিজ্ঞাসা করে যে বয়েল ও চার্লসের সূত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে, গ্যাসের ভর। ওকে, আচ্ছা, এখন এই দুটো সূত্রকে একত্রিত করব, মানে একসঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে লিখব, এখন এখন চাপ হচ্ছে কি পি, ব্র্যাকেটে লিখে দেব চাপ পি, এবং উষ্ণতা এবং উষ্ণতা উষ্ণতা বা তাপমাত্রা লিখতে পারো, উষ্ণতা হচ্ছে টি। এরা উভয়ই হচ্ছে পরিবর্তিত। ওকে, কারণ এদিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে টি, দুটোই পরিবর্তিত হচ্ছে। তাই এখানে লিখছি যে উভয়ই উভয়ই পরিবর্তিত, মানে পরিবর্তন হচ্ছে। আর যদি পরিবর্তনের পরিবর্তে অপরিবর্তিত থাকতো তাহলে ওটা ধ্রুবক হয়ে যেত। আচ্ছা, এখন দুটো সূত্রকে একত্রিত করব, তাই আমরা লিখছি যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে দুটোকে একত্রিত করব। ভি কে ভি থাকবে, সমানুপাতিকে সমানুপাতি থাকবে, তাহলে ভি সমানুপাতি। আচ্ছা, টির নিচে কিছু নেই মানে ওয়ান রয়েছে, তাহলে উপরে এখানে ওয়ান, এখানে টি, তাহলে কি হবে, ওয়ান টি হয়ে যাবে। তাহলে টি বাই নিচে হচ্ছে পি, এখানে কি ছিল, ওয়ান ছিল, তাহলে ওয়ানের আর কোনো মূল্য নেই, থাকলো কি পি। আচ্ছা, এই যে সমীকরণটা আমরা স্থাপন করলাম, এই যে সমানুপাতটা এসেছে, এই সমানুপাতকে তুলতে হলে আমাদের কি করতে হয়, আমরা সবাই জানি একটা ধ্রুবক আনতে হয়। এখানে ধ্রুবক আনলাম কে, তাহলে কে ইন্টু টি বাই পি। তাহলে পাশে আমরা লিখে দেব কি কে সমান হচ্ছে সমানুপাতি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা সমাধান করি, পি দেখো ভাগ আকারে নিচে আছে, আমরা অপোজিটে নিয়ে চলে আসব, তাহলে হবে পি ভি সমান কেটি। আমরা এই যে সমীকরণটি স্থাপন করলাম, এই সমীকরণটি কি সমীকরণ, এটাই হচ্ছে যে বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ। ওকে, তাই একটু রেড কালার দিয়ে করে দিলাম। আচ্ছা, পরবর্তী পেজে এই কথাটি লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট পেজে তাহলে লিখছি যে এটি বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ। আচ্ছা, একে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণও বলে। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে বলে যে বয়েল ও চার্লসের সম্মিলিত রূপটি লেখো, তাহলে ওই ব্যাখ্যাটি করে দেবে। বা যদি তোমাদের বলে যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রমাণ করো, তাহলে ওই সমীকরণটি বা ওই ব্যাখ্যাটি লিখে দিবে। যদি তোমাদের জিজ্ঞাসা করে পি ভি সমান কে টি প্রমাণ করো, তাহলেও এই ব্যাখ্যাটি করে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে প্রমাণটি আমরা করেছি পি ভি সমান কে টি, একে আরেকভাবে লেখা যেতেই পারে, যে কি লেখা যাবে, পি ভি বাই টি সমান হচ্ছে কে। আর এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা সেটা পরে একটু করছি। ওকে, তার আগে আরেকটা ছোট্ট জিনিস করে নিই। ধরে নেব যে ধরি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন
ভি যদি পরিবর্তিত হতে থাকে, পরিবর্তিত হলে কিভাবে পরিবর্তিত হবে বা পরিবর্তিত হলে এর মান কি হবে, ধরলাম V1 V2 বা বা নয় এবং দেই এবং VN VN এর মানে কি, এই V1 V2 V3 V4 V5 করে চলতেই থাকবে, পরিবর্তন হচ্ছে, যেমন খুশি পরিবর্তন হতে পারে। যেমন ভি পরিবর্তন হচ্ছে ঠিক তেমন যদি পি পরিবর্তিত হয়, পি পরিবর্তিত হলে ঠিক একই রকমের P1 P2 এবং PN এরই সঙ্গে আবার যদি টি পরিবর্তন হয়, টি মানে উষ্ণতা পরিবর্তিত হলে ঠিক T1 T2 এবং হচ্ছে T3 এরকমই চলতে থাকবে। তখন এদের জন্য বয়েল ও চার্লসের সমীকরণটি কি হবে, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3, আচ্ছা V3 তো এখানে ধরিনি, তাহলে PN ধরেছি, PN VN বাই TN সমান কি হবে K। ওকে, আচ্ছা এই যে সমীকরণটা আমরা এখন স্থাপন করলাম, এই সমীকরণ দিয়ে তোমাদের এই ম্যাথ দেওয়া থাকে। ওকে, আমরা ম্যাথগুলো কমপ্লিট করব একটু লেটে। ওকে, না মানে নেক্সট ক্লাসে আমরা এই চার্লসের সূত্র থেকে বা চার্লস এবং বয়েলের সূত্র থেকে এই সম্মিলিত রূপ থেকে কেমন কোশ্চেনগুলো, কেমন ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা আচ্ছা যেটা বলতে গিয়েছিলাম তখন, এই যে কে, এই কে এর মান কিসের ওপর নির্ভর করে, আমরা এই সমীকরণ দেখেই দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি পি ভি এবং টি এর ওপর নির্ভর করে। যদি এই টি নির্দিষ্ট উষ্ণতা হয় তাহলে পি এর ওপর এবং ভি এর ওপর নির্ভর করবে। আচ্ছা এটা এখানে করছি যে পি ভি বাই টি সমান কে, তাহলে কে এর মান কিসের ওপর নির্ভর করছে, পি ভি এর ওপর। আচ্ছা টি হচ্ছে কি নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট উষ্ণতা। এখন এই পি ভি এই দুজনের মান কিসের ওপর নির্ভর করে, এই দুইজনের মান হচ্ছে পি এবং ভি এর মান এম এর ওপর নির্ভর করে। এম বলতে গ্যাসের ভর, এই ক্ষেত্রেও নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট উষ্ণতা দেওয়া হলো। তাহলে আমি সরাসরি বলতে পারি এই কে এর মান গ্যাসের ভরের ওপর নির্ভরশীল, কারণ কে এর মান পি ভির ওপর নির্ভর করে আর ওই পি ভি এর মান গ্যাসের ভরের ওপর নির্ভর করে। তাহলে আমি সরাসরি বলতে পারি যে কে এর মান গ্যাসের ভরের ওপর নির্ভর করে। যদি তোমাদের পরীক্ষাতে থাকে যে কে এর মান কিসের ওপর নির্ভরশীল, গ্যাসের ভরের ওপর নির্ভরশীল, আর গ্যাসের ভর কিসের ওপর নির্ভরশীল, পিভি এর ওপর নির্ভরশীল, তাহলে ওটাই এখানে একটু লেখার চেষ্টা করব। এই কে এর মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর নয়। গ্যাসের প্রকৃতি বলতে গ্যাসটা কী রকমই গ্যাস, কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন গ্যাস, মিথেন গ্যাস, কীরকমই গ্যাস, কীরকম গ্যাস তার উপর নির্ভর করে না, এই গ্যাসের ভরের ওপর নির্ভর করে। তাহলে লিখব যে গ্যাসের ভরের ওপর নির্ভর করে থাকে। ওকে, আর এই গ্যাসের ভর কিসের ওপর নির্ভর করে, আচ্ছা কারণ গ্যাসের ভর নির্দিষ্ট তাপমাত্রায়
নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ ও আয়তনের উপর নির্ভর করে। ওকে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের বয়েল ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপ। আচ্ছা, যেটা তোমাদের ঠিক প্রথমে বলেছিলাম যে বয়েল ও চার্লসের সূত্র বিবৃতি করার সময়, মানে যখন আমরা বিবৃতিটা লিখি বা সূত্রটা লিখি বা ব্যাখ্যাও করি বলতে গেলে, তখন আমরা নির্দিষ্ট ভর এই কথাটি আমরা বারবার তুলে ধরি কেন, এই বারবার কেন তুলে ধরি সেটাই আমরা এখন এই শিখে এলাম। এই যে এখানেই আমরা লিখেছি যে গ্যাসের ভর এই চাপ ও আয়তনের ওপর নির্ভর করে বলে। ওকে, এটাই হচ্ছে উত্তর হয়ে যাবে। তো ওই উত্তরটাই তোমাদের এখানে একটু ক্লিয়ারভাবে আমি লিখে দিচ্ছি। তাহলে প্রশ্নটা কি? বয়েল ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখের কারণটা কি? হোয়াইট কালার। কারণটা হচ্ছে গ্যাসের চাপ ও আয়তন। এখানে লিখছি যে গ্যাসের চাপ ও আয়তন গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের ভর পরিবর্তিত হলে আয়তন ও চাপের পরিবর্তন হয়। আয়তন ও চাপের পরিবর্তন হয়। এজন্য বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে। ওকে, আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই চার্লসের সূত্র থেকে আসা বিগত কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমত এখানে হেডিং দিচ্ছি যে বিগত প্রশ্নাবলী। বিগত বছরের প্রশ্ন। ওকে, তো বিগত বছরে এই চার্লসের সূত্র থেকে কেমন তোমাদের কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন লিখছি, যেটা তোমাদের গতকাল ক্লাসে আলোচনা হয়েছিল, যে পরম শূন্য উষ্ণতায়, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? তো
তো এই কোশ্চেনের অ্যান্সারটি তোমাদের গতকাল বুঝিয়েছিলাম, তো এখানে যে একটু বোঝালে তোমরা মনে পড়বে তোমাদের। এটা তাহলে প্রথমত একটা উত্তর হয়ে গেল যে না, কোনো সম্ভব নয়। কেন? আচ্ছা, এই যে লেখটা আমরা এদিকে পড়েছিলাম যে -273, সেই চার্লসের সূত্রে জেনেছিলাম যে -273 উষ্ণতাতে সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আমরা এখানে উদাহরণও দিয়েছিলাম যে কাশ্মীর বা দার্জিলিং শীতকালে টেম্পারেচার প্রায় -8-9, এতটাও হয়তো হয় না, এরকমই টেম্পারেচারেই ওখানে জল বরফ হয়ে যায়। তাহলে কত? -10 ধরলাম, -10-এ বরফ হয়ে যাচ্ছে, মানে কঠিনে পরিণত হচ্ছে। তাহলে আমরা যে নিচু ক্লাস থেকে পড়ে এসেছি, প্রথম অবস্থা হয় গ্যাস, তারপরে হয় তরল, তারপরে হয়ে থাকে কঠিন। তাহলে গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াসে, একেবারে কঠিন হয়ে যাচ্ছে। দেখো -1 হলেও তখন থেকেই বরফ জমতে শুরু করে, আর এই তরল কঠিনে পরিণত হচ্ছে। আচ্ছা, এখানে একটু মিস্টেক করে ফেললাম। আচ্ছা, এই গ্যাসটি তরলে পরিণত হচ্ছে, তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে কত? -10 ধরেছি, যেহেতু এখানে -10 দিয়েই বোঝানো হচ্ছে, যেহেতু -1, 2 থেকেই কঠিন হতে শুরু করে। তাহলে -273 মানে বুঝতে পারছো কি অবস্থা, কতটা বেশি। তাহলে অতটা টেম্পারেচার যদি কমে যায়, অবশ্যই সেই গ্যাসটি আর গ্যাস থাকবে না, সেটি তরল থেকে কঠিনে পরিণত হয়ে যাচ্ছে। আর আমরা যে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র পড়েছি, দুটো সূত্র কোনোটাই কঠিনের জন্য প্রযোজ্য নয়, দুটি সূত্রই গ্যাসের জন্য প্রযোজ্য। যেহেতু ওই সূত্রগুলো গ্যাসের জন্য প্রযোজ্য, কঠিনের জন্য কোনো সূত্র নেই, তাই আমরা বলতে পারি যে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে আয়তন শূন্য হয়ে যায় না। তাহলে যেহেতু এই টেম্পারেচারের জন্য এই চার্লসের সূত্র প্রযোজ্য নয়, আর চার্লসের সূত্র থেকেই পরম শূন্য উষ্ণতা আমরা জেনেছি, তাহলে চার্লসের সূত্র যদি প্রযোজ্য না হয়, তাহলে পরম শূন্য উষ্ণতাও প্রযোজ্য হবে না। এক কথায় এইটা, এত সব জোড়ামোড়া কারবার বাদ দাও। যেহেতু -273-এ চার্লসের সূত্র প্রযোজ্য নয়, তাই চার্লসের সূত্র প্রযোজ্য না হওয়ার জন্য পরম শূন্য উষ্ণতাও প্রযোজ্য নয়। ওকে, ঠিক এই জিনিসটাই এখানে একটু ভাষার মাধ্যমে লিখব যে সকল গ্যাসের জন্য পরম শূন্য উষ্ণতার মান -273.15 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, 15 লিখতেও পারো, না লিখতেও পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে লিখব বাস্তবে কোনো গ্যাসকে -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর পূর্বেই, আচ্ছা সরি, এখানে একটু ইন্টারনেট সমস্যার জন্য ক্লাসটি অফ হয়ে গিয়েছিল, তো কোথায় অফ হয়ে গিয়েছিল ঠিক বুঝতে পারছি না। তো এখানে এই পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয়ে যায়, তো এই কোশ্চেনটি করছিলাম যে এর উত্তর হয়ে থাকবে না। না কেন? কারণ আমরা গতকাল ক্লাসে জেনে এসেছি -273 ডিগ্রি সেলসিয়াস যাকে পরম শূন্য উষ্ণতা বলে, এখানে আয়তন শূন্য হয়। কিন্তু আয়তন যে কোনো গ্যাস, ওই গ্যাসটি -2 ডিগ্রি বা -3 ডিগ্রিতেই কঠিনে পরিণত হয়ে যায়। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসে অবশ্যই কঠিন থাকবে। আর আমরা চার্লসের সূত্রটিতে জেনেছি যে চার্লসের সূত্রটি এই পরম শূন্য উষ্ণতা
বা -273 ডিগ্রি সেলসিয়াস, এই সেলসিয়াসটি কঠিনের জন্য কাজ করছে, কিন্তু চার্লসের সূত্র তো কঠিনের জন্য কাজ করছে না। তাই আমরা এখানে বলবো বাস্তবে আয়তন শূন্য হয় না। এই যে এখানে একটু অল্প ভাষার মধ্যে লিখে দিয়েছি। আর এখানে আমরা প্রায় অ্যান্সারটি শেষ করতেই যাচ্ছি। গ্যাসকেই পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতা, আচ্ছা, উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করে তার আয়তন শূন্য করা যায় না। শূন্য করা যায় না। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী আরেকটি অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। 2 দাগের কোশ্চেন, যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। এটি হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা 2016 সালে পড়েছিল। ওকে, আচ্ছা, এই গত প্রশ্নটি, আচ্ছা এটা সালটা লেখা হয়নি, এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 1995। অনেক পেছনের সাল থেকে তোমাদের কোশ্চেনগুলো ধরেছি, এবং আরও কোশ্চেন রয়েছে যেগুলো লিখিয়ে দেওয়া হবে, যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিল। আচ্ছা, এর অ্যান্সারটি তাহলে কি হবে? আমরা ধরি x°C সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়ে থাকে। পাঠ সমান হয় ধরে নিয়েছি, অর্থাৎ আমাদেরকে এক্স এর মানটি নির্ণয় করতে হবে। নেক্সট পেজে সমাধান করব, যে সেলসিয়াস ফারেনহাইট এর সম্পর্ক কি? C5 সমান, যেটা আমরা ক্লাস 6 থেকে জেনে এসেছি, যে C/5 সমান ফারেনহাইট F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক। আচ্ছা, এখানে লিখে দেবো আমরা জানি। এবারে সেলসিয়াস এবং এফ এর মান তো সমান ধরেছি। কত ধরেছি? না এক্স। তাহলে সি এর কাছে x/5 সমান x-32/9। সমাধান করলে বা ক্রস গুণন করব, 9x সমান 9/5, এদিকে 32 × 5 করলে পেয়ে যাব 160। এক্স দুটোকে একদিকে আনবো, 9x - 5x সমান এদিকে হচ্ছে -160। অর্থাৎ এখানে তাহলে বা 4x সমান -160, বা x সমান -160/4। তো 4 4 16 0, বা x সমান হচ্ছে -40। তাহলে অতএব এখানে লিখে দেব -40°C এ সেলসিয়াস, আচ্ছা এখানে ডিগ্রি সেলসিয়াস লেখাটা ঠিক ভুল হবে। -40 সেলসিয়াস ও ফারেনহাইটের মান সমান। ওকে, আমরা আগেও যেখানে এই ডিগ্রি সেলসিয়াসটি লিখেছিলাম এটাও কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা এই হয়ে গেল আমাদের 2 দাগের কোশ্চেন। তো তোমাদের আজ এবং কালকের ক্লাস থেকে বহু প্রশ্ন তোমাদের মাধ্যমিককে এসেছিল, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে 3 দাগ দিয়ে পরবর্তী কোশ্চেনটা লিখছি। 3 দাগ, নিচের
কোনটি 290 কেলভিন এর সমান? এটি এসেছিল 2017 সালে। ওকে, অপশানগুলো হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, তিন নম্বর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 4 নম্বর হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাদের সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে কেমন যেতে বলেছিলাম সেটা তোমাদের অবশ্যই মনে আছে, বা এই কোশ্চেনটি তোমাদের টোলে দিয়েছি, তোমরা ওখানে অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, 3 হয়ে গেল। 4 দাগ, যে বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। তো এটা তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, এটা এসেছিল 2011 সালের মাধ্যমিকে। ওকে, এই হয়ে গেল 4 দাগ হয়ে গেল। 5 দাগ কি? সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এটা এসেছিল 2011 সালে। তো এর অ্যান্সারটা লিখে দিচ্ছি, বা তোমাদের গতকাল ক্লাসেও বলেছিলাম। ওকে, এর অ্যান্সার হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, বা 15 নাও লিখতে পারো, বা -73 বলছি, এখানে 72 লেখা হয়ে গিয়েছে, 273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী 6 দাগে প্রশ্ন, যে গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র বিবৃত করো। এটা বহুবার এসেছে, এখানে লিখে হয়তো স্ক্রিনশট পড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 2002 সালে এসেছে, 2004 সালে এসেছে, 2005 সালে এসেছে, 2006 সালে এসেছে, 12 সালে এসেছে, 2012, 2014 এসেছে, 2016 সালে এসেছে, 2017 সালেও এসেছে। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে এটা হয়ে যাবে 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন, চার্লসের সূত্র ব্যাখ্যা। চার্লসের সূত্র ব্যাখ্যা ও গাণিতিক রূপ লেখো। আজকে যতগুলো কোশ্চেন এখানে লিখাবো, তো বেশিরভাগ কোশ্চেনগুলো গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে তো থিওরি কম ছিল। এটা হচ্ছে 2016 সালে এসেছে। ওকে, আচ্ছা, আবার হচ্ছে 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন কি? যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বনাম সেলসিয়াস উষ্ণতার টি ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র অঙ্কন করো। এটা হচ্ছে 2017 সালে এসেছিল, যেটা তোমাদের গতকাল ক্লাসে আলোচনা করেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে এটা হচ্ছে 9 দাগ, হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে?
পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এটা তোমাদের বহুবার এসেছে, 1990 এসেছে, 1992 এসেছে, 1997 এসেছে, 2001 এসেছে, 2009, 2014 এবং 2016 সালে এসেছে। নেক্সট পরবর্তী প্রশ্ন 10-এর দাগের কোশ্চেন, যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো। এটা তোমাদের একবার এসেছিল 2012 সালে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 11 হচ্ছে উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এটা তোমাদের গতকাল ক্লাসে হয়েছে। এটি এসেছিল 10 সালে এসেছে, 13 সালে এসেছে, 16 সালে এসেছে। 12 দাগের প্রশ্ন, যে 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন উষ্ণতায় দুটির মধ্যে কোনটির মান বেশি ও কেন? ঠিক এই প্রশ্নটা তোমাদের 3-এর দাগে যে কোশ্চেনটি লিখেছিলাম 290 কেলভিনের সমান, ঠিক সেই একই রকমের কোশ্চেন। ওকে, সেই একই রকমের কোশ্চেন। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2007-এ তোমাদের এসেছে। নেক্সট পরবর্তীতে 13-র দাগ, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি লেখো। এটা তো কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম। এটা হচ্ছে 2022-এ এসেছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2022-এ। 14 দাগের প্রশ্ন, 14তে হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র লেখো। তার সঙ্গে যেটা ওই আগের প্রশ্নটা লিখলাম, লেখো এবং ব্যবহৃত চিহ্নগুলি কি কি নির্দেশ করো? ঠিক আগের প্রশ্নটার মতো একই রকমের, একটু শুধু পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে 13 সালে এবং 15 সালে এসেছিল। কি কি চিহ্ন? ঠিক ওই ব্যাখ্যাটি করার পূর্বেই তোমাদের যে লিখেছিলাম, নির্দিষ্ট ভরের জন্য চাপ পি, আয়তন ভি, উষ্ণতা পরম উষ্ণতা টি, ঠিক সেটারই কথা বলছে। নেক্সট পরবর্তী প্রশ্ন 15 দাগ, যে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান কেটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে তোমাদের 2007-এ এসেছিল, ঠিক ওই সমীকরণটাই, যেটা তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে এই প্রশ্নটি এরকমভাবে আসতে পারে তোমাদের। ওকে, এবার হচ্ছে 16 দাগের প্রশ্নতে কি, যে উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি সেলসিয়াস স্কেলের
প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, ব্যবধানের সমান। এটা হচ্ছে শর্ট কোশ্চেন আর কি, সত্য মিথ্যা যেছে, এটা হয়ে যাবে যে সত্য। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2022-এ এসেছিল। ওকে, যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এবং 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করলে দুজনের ব্যবধান সমান হবে। আচ্ছা, এই 17 হয়ে গেল। 17 হবে। 17 দাগের প্রশ্ন কি, চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? এটাও একটা শর্ট কোশ্চেন। এটা তোমাদের এসেছিল 2010 সালে, 18 দাগের কোশ্চেন। আচ্ছা, 18 দাগের কোশ্চেন, যে চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সেলসিয়াস উষ্ণতার কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? কোনো গ্যাসের আয়তন শূন্য হবে। এটা হচ্ছে কত? -273 ডিগ্রি সেলসিয়াসে, যেটা হচ্ছে 18 সালে এসেছিল। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে হচ্ছে 18 কমপ্লিট হলো। 19, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? আদর্শ গ্যাসের আয়তন কত হবে? এটি হচ্ছে উত্তর হবে 0। এটি এসেছিল 2011 সালে। 20 দাগের প্রশ্ন, 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করো। একেবারে সহজ প্রশ্ন এটা। এটা এসেছিল 15 সাল, 2015-তে। নেক্সট পরবর্তী, যে কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? এটি হয়ে যাবে 273 কেলভিন, এসেছিল 2012-তে। পরবর্তী 22, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্র কেমন প্রকৃতির? এটি হবে কি মূল বিন্দুগামী জিজ্ঞাসা চিহ্ন। এটি হচ্ছে 2020-তে এসেছিল। 23, পরবর্তীতে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এটা ক্লাস 9-এ তোমরা জেনে এসেছো যে 22.4 লিটার। এটি হচ্ছে মাধ্যমিক 2014 এবং 2010-এ এসেছিল। নেক্সট পরবর্তী স্লাইডে যাচ্ছি। সেলসিয়াস স্কেলে, আচ্ছা এটা হচ্ছে 24-এর দাগ হবে। ওকে, 24, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর পার্থক্য
দুটি বস্তুর পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে? এটিও মাধ্যমিক 2016-তে এসেছিল। আচ্ছা, এর উত্তর হয়ে যাবে যে 10 কেলভিন, কারণ দুটিই হচ্ছে সমান হবে। নেক্সট পরবর্তী 25, তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত? এটি মাধ্যমিক 2013-2002 সালে এসেছিল। এর অ্যান্সার হয়ে যাবে 273 কেলভিন। নেক্সট 26, যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। কেলভিন স্কেলে প্রকাশ করো। মাধ্যমিক 2008-এ এসেছিল। যে আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে 273 যোগ করতে হয়, এত কেলভিন। এটি হচ্ছে অ্যান্সার। পরবর্তী স্লাইডে লিখছি 27-এর দাগে, যে পরম শূন্য উষ্ণতার সাথে পরম শূন্য উষ্ণতার সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক লেখো। গ্যাসের ঘনত্বের সম্পর্ক, এটি মাধ্যমিক 2024-এ এসেছিল। এর অ্যান্সারটি হয়ে যাবে যে টি সমানুপাতি 1/d। টি হচ্ছে পরম শূন্য উষ্ণতা, ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব। নেক্সট 28, যে কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? এটি হচ্ছে মাধ্যমিক 2014-তে এসেছিল। ওকে, এর অ্যান্সার হয়ে যাবে 273 কেলভিন। 373 কেলভিন। ওকে, এই হচ্ছে চার্লসের সূত্র থেকে বা চার্লসের টপিক থেকে আসা বিগত বছরের অল কোশ্চেনগুলো। তো সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আগামীকাল আমরা চার্লসের সূত্র থেকে আসা যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।